খুবই পপুলার এবং স্যারদের কাছে কেন জানি এই প্রশ্নটা খুবই জনপ্রিয়। ইলেকট্রন বিন্যাসী যে পর্যায় সারণীর মূল ভিত্তি, এটা ব্যাখ্যা করো, যে প্রশ্নটা আমরা উপরে দেখতে পাচ্ছি। তো ইলেকট্রন বিন্যাস কেন পর্যায় সারণীর মূল ভিত্তি? এর আগে পর্যায় সারণীর মূল ভিত্তি কী ছিল? ভর সংখ্যা। এরপরে কি হলো? পারমাণবিক সংখ্যাটা আবিষ্কার হলো। পারমাণবিক সংখ্যাটা আবিষ্কার করার পর পারমাণবিক সংখ্যার গুরুত্বটা বেড়ে গেল। এরপর আবার কে চলে আসলো? ইলেকট্রন বিন্যাস চলে আসলো। তো ইলেকট্রন বিন্যাস কেন এত গুরুত্বপূর্ণ? দেখো, 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি গ্রুপ ও পর্যায় নির্ধারণ। একটা মৌলের তুমি যখন ইলেকট্রন বিন্যাস করবে তখন তার গ্রুপ নির্ধারণ হবে, তার পর্যায় নির্ধারণ হবে, তাই না? তো এটা হচ্ছে একটা বিশাল কারণ যে একটা মৌলের পর্যায় সারণীতে তার অবস্থান নির্ধারণ করা যায়। এটাকে বলা যায় পর্যায় সারণীতে অবস্থান নির্ধারণ। তাহলে মৌলের অবস্থান নির্ধারণ করে, নির্ধারণ করে। কিভাবে নির্ধারণ হয়? গ্রুপ এবং পর্যায় সংখ্যা নির্ণয়। এটা হচ্ছে একটা মৌলের অবস্থান নির্ধারণ করে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কারণ ইলেকট্রন বিন্যাস। এরপর দেখো ধাতু অধাতুর নির্ধারণ, অর্থাৎ একটা কে ধাতু কে অধাতু এটা কিন্তু নির্ধারণ করা যায়। আমরা আগের লেকচারগুলোতে দেখেছি 1 নম্বর গ্রুপকে ক্ষার ধাতু বলা হয়, 2 নম্বরকে মৃৎক্ষার ধাতু বলা হয়, তারপর 18 নংকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, তারপরে 17 নং গ্রুপকে কি বলা হয়? চালকোজেন। তারপরে 16 নম্বর গ্রুপকে বলা হয় 17 নম্বর গ্রুপকে কি বলা হয়? হ্যালোজেন বলা হয়। তারপর 16 নম্বর গ্রুপকে চালকোজেন বলা হয়। এই যে বিভিন্ন ধাতু অধাতু আছে, ধরো ডান পাশের যে মৌলগুলো রয়েছে মোটামুটি কত থেকে 13 থেকে যে 18 পর্যন্ত যারা আছে গ্রুপ নাম্বার, এরা সাধারণত অধাতু হয়। আর ধাতু কারা? ধাতু সাধারণত 1 থেকে 11 পর্যন্ত যারা আছে, 11-12 পর্যন্ত যারা আছে, এরা হয় সাধারণত ধাতু। ডি ব্লক মৌল এবং এস ব্লক যে মৌলগুলো রয়েছে এগুলো কি ধাতু হয়। তাহলে ইলেকট্রন বিন্যাস আমি যখন করব, আমি যখন ব্লকগুলো চিনব, তখন কিন্তু আমি বুঝতে পারবো যে কোনটি ধাতুর মধ্যে পড়ছে, কোনটি অধাতুর মধ্যে পড়ছে। ওকে, তারপরে দেখো কয় নাম্বার আছে। তো আমি এটা শিখলাম, তারপর এটা শিখলাম। এবার দেখো বিভিন্ন মৌলের বৈশিষ্ট্য জানা যায়। একটা মৌল কীরকম চরিত্রের অধিকারী সেটা কিন্তু ইলেকট্রন বিন্যাস থেকে জানা যায়। তুমি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখলে ওটা 1 নম্বর গ্রুপে রয়েছে। তো 1 নম্বর গ্রুপে যারা আছে তারা কি করবে? তারা সবাই একই ধরনের বিক্রিয়া দেবে। কীরকম? ধরো 1 নম্বর গ্রুপের মৌল, এদেরকে ক্ষার ধাতু বলা হয়। তো এরা কি করে? পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। তো এরা সবাই পানির সাথে বিক্রিয়া করবে, ক্ষার উৎপন্ন করবে। যেরকম দেখো এই যে লিথিয়াম যখন পানির সাথে বিক্রিয়া করবে এরা কি করবে? ক্ষার উৎপন্ন করে, লিথিয়াম হাইড্রোক্সাইড, এরকম লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। ঠিক একইভাবে তুমি যদি সোডিয়াম নাও, সোডিয়াম যদি পানির সাথে বিক্রিয়া করাও, দেখবে যে এ কি করছে? সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে, অর্থাৎ ক্ষার তৈরি করছে। তো এইরকম যে বিভিন্ন মৌলের বৈশিষ্ট্য সম্বন্ধে জানা যায়। আবার হ্যালোজেন গ্রুপ 16 নম্বর যারা আছে হ্যালোজেন, তো এরা যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এরা সবসময় অ্যাসিড তৈরি করে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, এরা একই ধরনের বিক্রিয়া সাধারণত দিয়ে থাকে। তাহলে বিভিন্ন মৌলের বৈশিষ্ট্য সম্বন্ধে জানা যাবে। ওকে, এরপর বিভিন্ন ব্লকের মৌল চিহ্নিতকরণ। একটু আগেই বলছি আমি যে ইলেকট্রন বিন্যাস তুমি যখন করবা, শেষ ইলেকট্রনটা এস অরবিটালে গেলে সেটা এস ব্লক মৌল, শেষ ইলেকট্রনটা পি অরবিটালে গেলে পি ব্লক মৌল, ডি অরবিটালে গেলে শেষ ইলেকট্রনটা ডি ব্লক মৌল। তাহলে কি হয়? ব্লক চিহ্নিতকরণ করা যায়, অর্থাৎ ব্লক সম্বন্ধে জানা যায়। এবার দেখো মৌলের আকার সম্বন্ধে জানা যায়। কিভাবে আকার সম্বন্ধে আমরা জানবো? কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে করতে তুমি যদি দেখো প্রধান কোয়ান্টাম যে নাম্বারটা আছে সে সংখ্যাটার মান যদি বেশি থাকে, তাহলে বুঝতে পারবা যে এইটা আকারটা বড়। অর্থাৎ দুটি ইলেকট্রন বিন্যাস তুমি করলা, একটা কোয়ান্টাম নাম্বার হচ্ছে 5, লাস্ট কোয়ান্টাম নাম্বার 5, আর একটা লাস্ট কোয়ান্টাম নাম্বার হচ্ছে 2। তাহলে তুমি তখন কি বুঝবা? যার 5 তার আকার বড়, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের যে আকারটা আছে সেই আকারগুলো নির্ধারণ করা যায়। এটা ছিল বেশ গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি পয়েন্ট। এছাড়া আরও কিছু পয়েন্ট থাকতে পারে, তবে এই কয়েকটা পয়েন্ট তুমি যদি খাতায় লিখে দাও ফুল মার্কস পাবে।